फ्रेंड्स আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর এবং এখান থেকে পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা আজকে ডিটেইলস পড়বো। তো এর আগের গত লেকচার আমরা যেটা করেছি সেটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে বিশুদ্ধ অর্ধপরিবাহী, এক্সট্রিনসিক মানে অবিশুদ্ধ অর্ধপরিবাহী। তো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে কেন আমরা প্রেফার করলাম, কেন আমাদের এর গুরুত্ব কেন এত বেশি হলো? দেখো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে কি না, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সহিত কন্ডাক্টরের সাথে কিছু ইম্পিউরিটি যোগ করব, তার ফলে কি তৈরি হবে? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরি হবে। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরি হবে। ওকে ওকে তাহলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে ছেড়ে আমরা কেন এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আমি তৈরি করব? আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে কি ইউজ করব, কি অ্যাড করব? ইম্পিউরিটি। কেন আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে কেন আমরা বাদ দেব? কেন না ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকতো না। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রন আমাকে কি করতে হতো? জেনারেট করতে হতো, যার জন্য এক্সটার্নাল কিছু পরিমাণ এনার্জি আমাকে অ্যাপ্লাই করতে হতো। কিন্তু এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে কি দেখব না, দেখব যে রুম টেম্পারেচারেই তার মধ্যে কিছু পরিমাণ ফ্রি ইলেকট্রন বা ফ্রি হোল এসে পৌঁছেছে, যে কারণের জন্য রুম টেম্পারেচারেই যদি কিছু পরিমাণ আমি কন্ডাক্টিভিটি পেয়ে গিয়ে থাকি, তাহলে আর কিছু পরিমাণ ইলেকট্রিক ফিল্ড দিলেই তার বেশি পরিমাণে আমি এনার্জি পেতে থাকবো। ক্লিয়ার করতে পেরেছি যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমাকে এক্সটার্নাল এনার্জি দিয়ে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমাকে থার্মালি ফ্রি জেনারেটেড ইলেকট্রন সৃষ্টি করতে হচ্ছিল। কিন্তু এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা রুম টেম্পারেচারেই ফ্রি ইলেকট্রন পেতে আছি। ক্লিয়ার? যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সাপোজ আমরা যদি সিলিকনের ক্ষেত্রে যদি আমরা দেখতাম যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এটা একটা কি নিয়েছি? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই ফরবিডেন গ্যাপ কত হতো? এটা তো ভ্যালেন্স বন্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তো সিলিকনের ক্ষেত্রে এই ফরবিডেন গ্যাপের ভ্যালু কত হতো না 1.12 ইলেকট্রন ভোল্ট। যে ভ্যালেন্স বন্ড থেকে কোনো একটা ইলেকট্রনকে যদি আমি কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে চাই, যে এই পরিমাণ এনার্জি আমাকে সাপ্লাই করতে হতো। জার্মেনিয়ামের ক্ষেত্রে কত সাপ্লাই করতে হতো না 0.72 ইলেকট্রন ভোল্ট। যে ভ্যালেন্স বন্ডের কোনো একটা ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে গেলে তবেই এই পরিমাণ এনার্জি অ্যাপ্লাই করতে হতো, তবেই ওই ফ্রি ইলেকট্রনের দ্বারা আমরা কি পেতাম? কারেন্ট ফ্লো করাতে পারতাম, কারেন্ট পেতাম, কন্ডাক্টিভিটি হতো। তার আগে তো ভ্যালেন্স বন্ডে যতক্ষণ ইলেকট্রন ছিল ততক্ষণ পর্যন্ত হচ্ছিল না। তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে ইম্পিউরিটি যদি যোগ করি, তাহলে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে এই পরিমাণ এনার্জির তুলনায় আরো কম এনার্জি আমাকে দিতে হচ্ছে, যেখানে রুম টেম্পারেচারেই ওরা ফ্রি ইলেকট্রনে পরিণত হয়ে যাচ্ছে। তো কেমন করে হচ্ছে সেটাই আজকে আমরা দেখব। কেমন করে হচ্ছে সেটাই আমরা দেখব। তো আমরা কি করলাম, একটা সেমিকন্ডাক্টরের ক্রিস্টাল নিলাম, একটা সিলিকনের ক্রিস্টাল নিলাম, মানলাম একটা সিলিকনের ক্রিস্টাল। কার ক্রিস্টাল নিব? সিলিকনের। তো সিলিকনের আমি একটা ক্রিস্টাল নিলাম। তো ক্রিস্টাল একটা ইন্ট্রিনসিক ক্রিস্টাল আমি বানাচ্ছি, একটা ইন্ট্রিনসিক ক্রিস্টাল আমি বানাচ্ছি সিলিকনের। কার? সিলিকনের। ক্লিয়ার? তো সিলিকনের একটা ইন্ট্রিনসিক ক্রিস্টাল আমি বানাবো। তো এই সিলিকনের মধ্যে আমি কি করলাম, সিলিকনের অ্যাটমগুলোকে আগে সাজিয়ে নিই। সিলিকনের ক্রিস্টাল নিয়েছি, আর একটা ক্রিস্টালের মধ্যে কয়েক হাজার কোটি অ্যাটম থাকে, কয়েক হাজার কোটি অ্যাটম থাকে। আচ্ছা, এই সিলিকনের মধ্যে এবারে আমি কি করব? ইম্পিউরিটি আমি অ্যাড করব। সিলিকনের অ্যাটমের মধ্যে ইম্পিউরিটি অ্যাড করব। এই ইম্পিউরিটি আমরা অ্যাড করব। ইম্পিউরিটি আমরা কিভাবে অ্যাড করব? ইম্পিউরিটি আগে প্রসেসিংটা দেখা। একটা সিলিকনের ক্রিস্টাল তো আমাদের নেওয়া হয়ে গেছে, ইম্পিউরিটি আমরা কিভাবে অ্যাড করব? ইম্পিউরিটি অ্যাডেড এ প্রসেস। ক্লিয়ার? অ্যাডেড এ প্রসেস। নাম্বার 1, একবার কিভাবে অ্যাড করতে পারি না হিট দিয়ে। হিট দিয়ে কেমন করে? সাপোজ ধরো একটা সিলিকনের একটা ইন্ট্রিনসিক ক্রিস্টাল নিয়েছো। আচ্ছা, এই ক্রিস্টালের মধ্যে তুমি কি করবে না, ওই ক্রিস্টালের মধ্যে যে ইম্পিউরিটিটা আমি প্রবেশ করাতে চাই তাকে আমি প্রবেশ করাবো কিভাবে? হিট দিয়ে। ফার্স্টে দেখো ওই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরটাকে প্রথমে আমি হিট করলাম। হিট করতে কি হলো, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের অ্যাটমগুলো একে অপরের থেকে দূরে সরে যেতে থাকলো। ক্লিয়ার? একে অপর থেকে অ্যাটমগুলো একে অপরের থেকে দূরে সরে যেতে থাকলো। ঠিক আছে,
এবারে নিচ থেকে আমি কি করলাম, ইম্পিউরিটি, যে ইম্পিউরিটিটা আমি অ্যাড করতে চাই সেই ইম্পিউরিটিটাকে আমি কি করলাম, ডিফিউজ করলাম। তো ডিফিউজ করার ফলে ওই ইম্পিউরিটির অ্যাটমগুলো সিলিকনের অ্যাটমের মধ্যে কি করবে, ধীরে 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 কি হবে, জায়গা নেবে। তো তখনই আমি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বানিয়ে ফেলতে পারবো। ক্লিয়ার করতে পেরেছি? সেকেন্ড প্রসেস, একবার হিট দিয়ে করতে পারি, আরেকবার আমি কি করতে পারি না, ইম্পিউরিটিকে থ্রো করে, কি করে না, ইম্পিউরিটি এর অ্যাটমস কে কি করে, থ্রো করে। ক্লিয়ার? কি করে থ্রো করে, কেমন করে থ্রো করব, যেমন করে আমরা ধরো সামনে একটা মোমের একটা ডাব্বা আছে, তো ওই মোমের ডাব্বাতে একটা ছোলার দানা এমনি করে ছাড়লাম, তখন কি, বা পাথরের দানা আমি এমনি করে ছাড়লাম, তো ছাড়তে কি দেখবো, ওই মোমের ডাব্বার মধ্যে এক একটা করে পাথর কি হতে থাকে, প্রবেশ করতে থাকে। তো তেমন করে আমি একটা ইন্টেনসিভ সেমিকন্ডাক্টর নিয়েছি, তার মধ্যে আমি যে ইম্পিউরিটিটা অ্যাড করতে চাই সেই ইম্পিউরিটিটাকে এমনি করে ছাড়ছি। তো ছাড়তে আমি কি দেখলাম না, ওই ইম্পিউরিটি গুলো ইন্টেনসিভ সেমিকন্ডাক্টরের মধ্যে ফাঁক ফাঁক জায়গাগুলোতে এক একটা করে প্রবেশ করতে থাকলো। কেমন করে না, একটা ইন্টেনসিভ সেমিকন্ডাক্টরে একটা অ্যাটমকে বাইরে বার করে দিল, নিজে গিয়ে প্রবেশ করে গেল, একটা অ্যাটমকে বাইরে বার করে দিল। আরে সে যখন জোরে থ্রো করব, এই ইম্পিউরিটি অ্যাটমটাকে জোরে যখন আমি থ্রো করব, তখন কি হবে, একটা অ্যাটম বাইরে চলে যাবে, আরেকটা ইম্পিউরিটি অ্যাটম গিয়ে ওখানটায় স্থান পাবে। ক্লিয়ার? তো থ্রোইং এর মাধ্যমে আমরা ইম্পিউরিটিকে অ্যাড করতে পারি। তো এইভাবে এই দুটো প্রসেসের মাধ্যমে আমি কি তৈরি করলাম, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বানিয়ে নিলাম। তো নাও উই ফর্ম এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ওকে, তো আমাদের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বানানো হয়ে গেছে। আচ্ছা, তো এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের বানানোর ক্ষেত্রে এই ইম্পিউরিটি আমি কিভাবে প্রবেশ করাবো সেটা তো দেখলাম, এবং কি কি ইম্পিউরিটি আমি দেবো। দেখো, সেমিকন্ডাক্টরটা আমি কি নিয়েছি না, সেমিকন্ডাক্টর সাপোজ আমি সিলিকন নিয়েছি, সিলিকন নিয়েছি। তো সিলিকনের অ্যাটমিক নাম্বার কত হয়ে থাকে, 14। তার মানে তার ভ্যালেন্স সেলে ইলেকট্রনের নাম্বার কত, তার ভ্যালেন্স সেলে আমরা যদি দেখি 3s2 3p2। ক্লিয়ার? 3s2 3p2। আরে ইলেকট্রনিক কনফিগারেশন দেখো কি না, 1s2 2s2 2p6 3s2 3p2। তাহলে ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন রয়েছে, s কক্ষে দুটো, p কক্ষে দুটো, তাহলে 4টা। আচ্ছা, তো আমি এমন অ্যাটমকে চুজ করব সিলিকনের যেন পাশাপাশি থাকে, আচ্ছা, কেমন করে আমরা চুজ করব, দেখো এর ভ্যালেন্স সেলে 4টি ইলেকট্রন আছে, তো 4টি ইলেকট্রন আছে, তাহলে এর পাশাপাশি অ্যাটম গুলোকে আমি তার মধ্যে প্রবেশ করাতে চাইবো। তো পাশাপাশি অ্যাটম রূপে আমরা কি নিতে পারি, এক ফসফরাস নিতে পারি, না হলে আমরা কি নিতে পারি, অ্যালুমিনিয়াম নিতে পারি। কেমন করে না, ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন দেখো 1s2 2s2 2p6 3s2 3p3। তার মানে ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত থাকে, 15। তার মানে ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন রয়েছে, 5টা ইলেকট্রন রয়েছে। তো দেখো, এই অ্যাটমটাকে প্রবেশ করালে কেন আমি এই অ্যাটমটাকে চুজ করবো, দেখো সিলিকনের অ্যাটম ধরো এইটুকু, তো ফসফরাসের অ্যাটম একটু হলে বড় হবে। আমি যদি খুব বড় অ্যাটম নিই তাহলে তো প্রবেশ করতে চাইবে না, তাহলে এমন একটা অ্যাটম নিব তার থেকে যেন সামান্য ছোট বা সামান্য বড় হয়ে থাকে, তো ওইরকম আমি ইম্পিউরিটি অ্যাড করব। ক্লিয়ার? আচ্ছা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয়ে থাকে, 1s2 2s2 2p6 3s2 3p1। তার মানে এর ক্ষেত্রে ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন, 3টা ইলেকট্রন। তার মানে এর অ্যাটমের তুলনায় অ্যালুমিনিয়ামের অ্যাটম একটু ছোট, সিলিকনের অ্যাটমের তুলনায় অ্যালুমিনিয়ামের একটা অ্যাটম একটু ছোট। তাহলে আমি অ্যাডজাস্ট করে আমি ওর মধ্যে প্রবেশ করাতে পারবো, বেশি ছোট হলে তো পাস করে যাবে। বুঝতে পেরেছি? তো অ্যালুমিনিয়াম, তাহলে যখন আমি বাইরের কক্ষের কটা ইলেকট্রন রয়েছে, 5টি ইলেকট্রন, এর বাইরের কক্ষে 3টি ইলেকট্রন। যখন আমি ভ্যালেন্স সেলে 5টি ইলেকট্রন বিশিষ্ট ইম্পিউরিটি আমি অ্যাড করব, তখন সেই প্রকারের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আমি বলবো কি না, সেই প্রকারের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আমি বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। কি বলবো, এন টাইপ সেমিকন্ডাক্টর। যখন আমি 5টি ভ্যালেন্স সেলে 5টি ইলেকট্রন বিশিষ্ট আমি যখন ইম্পিউরিটি ওই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে একটা সিলিকনের ক্রিস্টাল নিয়েছি, এটা একটা ক্রিস্টাল নিয়েছিলাম, ওই ক্রিস্টালের মধ্যে 5টি ইলেকট্রন বিশিষ্ট আমি যখন ইম্পিউরিটি অ্যাড করব, তখনই তাকে বলবো আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর।
আর যখন তিনটি ইলেকট্রন বিশিষ্ট যখন ইম্পিউরিটি আমি এই সিলিকন ক্রিস্টালের মধ্যে অ্যাড করব, তখন আমি তাকে বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর। তখন আমি তাকে বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর। এতটুকু ক্লিয়ার হচ্ছে? এতটুকু ক্লিয়ার হচ্ছে? তাহলে এই সিলিকনের ক্রিস্টালের মধ্যে ধরো আমি একটা ফসফরাসের অ্যাটম আমি প্রবেশ করালাম। তাহলে প্রবেশ যখন করাবো, ফসফরাসের কাছে কটা ইলেকট্রন রয়েছে? দেখো ফসফরাসের আমি কিভাবে প্রবেশ করাচ্ছি। দেখো আমি এখানটায় কি করব না, 5টি ইলেকট্রন বিশিষ্ট ভ্যালেন্স শেলে 5টি ইলেকট্রন বিশিষ্ট আমি অ্যাটম প্রবেশ করাতে চাই। তো আমি তাহলে ওই অ্যাটমটা কি করলাম না, একটা ওই ফসফরাসের অ্যাটম কি করলো, সিলিকনের একটা অ্যাটমকে কি করলো, এখান থেকে ভাগিয়ে দিল, দিয়ে একটা ফসফরাসের অ্যাটম কি হলো এখানটায় যুক্ত হলো। একটা ফসফরাসের অ্যাটম কি হলো এখানটায় প্রবেশ করলো। দেখো সিলিকনের প্রত্যেকটা অ্যাটমের তুলনায় ফসফরাসের অ্যাটমটা আমি একটু বড় নিয়েছি। কেন না, তার অ্যাটমিক নাম্বার পড়েন, তাহলে অ্যাটমিক সাইজ অবশ্যই বড় হবে। তাহলে ফসফরাসের ক্ষেত্রে কটা ইলেকট্রন আছে? একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা। ক্লিয়ার? আচ্ছা সিলিকনের কাছে কটা ইলেকট্রন আছে? দেখো সিলিকনের কাছে কটা ইলেকট্রন আছে? একটা, দুটো, তিনটে, চারটা। কটা ইলেকট্রন আছে? 4টি ইলেকট্রন আছে সিলিকনের কাছে। ভালো করে খেয়াল করো। তো এর কাছেও 4টা ইলেকট্রন রয়েছে, এর কাছেও 4টা ইলেকট্রন রয়েছে, এর কাছেও 4টা ইলেকট্রন রয়েছে। প্রত্যেকের কাছে, প্রত্যেকটা সিলিকনের অ্যাটমের কাছে 4টা করে ইলেকট্রন রয়েছে। প্রত্যেকটা সিলিকনের অ্যাটমের কাছে 4টা করে ইলেকট্রন বর্তমান। ওকে? আচ্ছা এবারে প্রত্যেকের সাথে কোভ্যালেন্ট বন্ডে যুক্ত হবে। তো প্রত্যেকের সাথে কোভ্যালেন্ট বন্ডে যুক্ত হবে। ক্লিয়ার? প্রত্যেকের সাথে কোভ্যালেন্ট বন্ডে যুক্ত করে নিলাম। বোঝা গেছে? আচ্ছা আগে কমপ্লিটটা করতে দাও। আচ্ছা অনেকগুলো দাগ আছে, তো পুরোটা কমপ্লিট করে উঠতে একটু টাইম লাগছে। আচ্ছা মোটামুটি। আচ্ছা এদিকে কি রয়েছে? আরো সিলিকনের ক্রিস্টাল রয়েছে। ক্লিয়ার? তো আমি এই সিলিকনের ক্রিস্টালের মধ্যে এই যে ফসফরাসটা আমি যে অ্যাড করেছি, এই ফসফরাসের বাইরের কক্ষে কটা ইলেকট্রন রয়েছে? 5টা ইলেকট্রন রয়েছে। তো ফসফরাস এখানে কি রূপে কাজ করছে? ফসফরাস এখানটায় কি রূপে কাজ করছে? ফসফরাস হচ্ছে পেন্টাভ্যালেন্ট অ্যাটম। একটা কি ধরনের অ্যাটম না, ফসফরাস আগে লিখো। ফসফরাস হচ্ছে কি ধরনের অ্যাটম? ফসফরাস পি কি ধরনের অ্যাটম? নাম্বার 1 একটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট অ্যাটম। ওকে? তাহলে পেন্টাভ্যালেন্ট অ্যাটম যখন আমি এখানটায় প্রবেশ করেছি, তাহলে ফার্স্টে আমি যে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরটা বানাতে চলেছি সেটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এটা তো বোঝা গেছে, এটা হচ্ছে আমাদের কি টাইপ সেমিকন্ডাক্টর না, এন টাইপ সেমিকন্ডাক্টর। কি টাইপ? এন টাইপ সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? এন টাইপ সেমিকন্ডাক্টর। ওকে? আচ্ছা তো পেন্টাভ্যালেন্ট অ্যাটম আমি কি করেছি এখানটায় অ্যাড করেছি। উপরন্তু সেকেন্ড দেখো, এই ফসফরাসকে আমি যে সিলিকনের ক্রিস্টালের মধ্যে অ্যাড করেছি, তো অ্যাড করার ফলে ফসফরাস এখানটায় যেটাকে আমরা অ্যাড করি সেই অ্যাটমটাকে আমরা কি বলে থাকি না, ডোপেন্ট। কি বলে থাকি না, ডোপেন্ট। এই ফসফরাসের এই অ্যাটমটাকে আমরা কি বলবো না, ডোপেন্ট। বোঝা গেছে? বোঝায়নি? আচ্ছা সেকেন্ড, এই ফসফরাসকে অ্যাড করার এই প্রসেসিংটাকে আমরা কি বলবো? প্রসেসিংটাকে আমরা কি বলবো? ডোপিং। এর প্রসেসিংটাকে আমরা কি বলবো? ডোপিং। ক্লিয়ার? ফসফরাসকে আমরা কি বললাম? ডোপেন্ট। আর এই প্রসেসিংটাকে আমরা কি বলবো? ডোপিং। আর এই ক্রিস্টালটা যে তৈরি হলো, আর এই ফসফরাসকে নিয়ে যে এক্সট্রিনসিক ক্রিস্টালটা যে তৈরি হলো, এটাকে আমরা বলবো ডোপেট সেমিকন্ডাক্টর। এই ক্রিস্টালটাকে আমরা কি বলবো? এই এক্সট্রিনসিক 3টা পয়েন্ট, এখানে একটা, এটা একটা, এটা একটা, এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আমরা কি বলবো? ডোপেট। কি বলবো? ডোপেট সেমিকন্ডাক্টর। ওকে? আচ্ছা তাহলে সারা জায়গায় যাকে আমি প্রবেশ করাবো, যে ইম্পিউরিটিটাকে আমি প্রবেশ করাবো, তাকে আমি কি বলবো? ডোপেন্ট। আর এই প্রসেসিংটাকে আমরা বলবো ডোপিং।
আর এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরটাকে আমরা বলবো ডোপেড সেমিকন্ডাক্টর। ওকে, এখানটা আমি যদি 3টা ইলেকট্রন বিশিষ্ট যদি আমি ইম্পিউরিটি অ্যাড করতাম, তখন এই 3টা ইলেকট্রন বিশিষ্ট ইম্পিউরিটিটাকে আমি কি বলতাম? ডোপেন্ট। ক্রিস্টালটাকে আমি কি বলতাম? এই এক্সট্রিনসিক ক্রিস্টালটাকে আমরা কি বলতাম? ডোপেড সেমিকন্ডাক্টর। আচ্ছা, আর এই প্রসেসিংটাকে আমি বলতাম ডোপিং। সারা জায়গায় একই। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি না, ফসফরাসের 4টা ইলেকট্রন তো প্রত্যেকটা সিলিকন অ্যাটমের সাথে কোভ্যালেন্ট বন্ড করে নিয়েছে। তো এবারে আমি কি দেখতে পাচ্ছি, এই ফসফরাসের আরো একটা ইলেকট্রন রয়েছে, কেন ফসফরাস হচ্ছে কি পেন্টাভ্যালেন্ট অ্যাটম, তার কাছে কটা ইলেকট্রন রয়েছে? 5টা ইলেকট্রন রয়েছে। কটা ইলেকট্রন রয়েছে? 5টা ইলেকট্রন রয়েছে। তাহলে এরকম পেন্টাভ্যালেন্ট অ্যাটম যদি আমি অ্যাড করি, তাহলে একটা ইলেকট্রন আপাতত কি রয়েছে না, ওই কোভ্যালেন্ট বন্ড গঠনে অংশগ্রহণ করতে পারেনি। তাহলে গঠনে অংশগ্রহণ করতে পারেনি মানে এই ইলেকট্রনটা, কোন ইলেকট্রন? এই ইলেকট্রনটা আপাতত ফ্রি ইলেকট্রন। এই ইলেকট্রনটা আমি কি দেখতে পাচ্ছি? আপাতত ফ্রি ইলেকট্রন। তাহলে ফ্রি ইলেকট্রন হওয়ার জন্য এ কি ফ্রি ইলেকট্রন যদি হয়, তাহলে এ কি পুরোপুরি কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে? দেখো, বোঝার চেষ্টা করো। পাশে আমি কন্ডাকশন ব্যান্ডটাই আমি আঁকি, এটা মুছে দিই। আচ্ছা, পাশেই আমি কন্ডাকশন ব্যান্ডটা আঁকছি। দেখো, দিলে পুরো একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। তার মানে আমি এনার্জি ব্যান্ডটাই আমি দেখাতে চলেছি। কি দেখাতে চলেছি? এনার্জি ব্যান্ড। তো দেখো, এই ছিল আমাদের কি ওই ক্রিস্টালটা, এটা ছিল আমাদের ভ্যালেন্স বন্ড, এটা ছিল আমাদের ভ্যালেন্স বন্ড, এটা ছিল আমাদের কন্ডাকশন বন্ড, এটা ছিল আমাদের কন্ডাকশন ব্যান্ড। ক্লিয়ার? তো আমি এবারে কি করেছি না, যে সকল ইলেকট্রন গুলো কোভ্যালেন্ট বন্ডে যুক্ত, তারা তো অলরেডি এখানটাই রয়েছে। যে সকল ইলেকট্রন গুলো কোভ্যালেন্ট বন্ডের সাথে যুক্ত, তারা কোথায় রয়েছে? ভ্যালেন্স বন্ডে রয়েছে। আচ্ছা, যে ইলেকট্রনটা এখনো পর্যন্ত কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি করতে পারেনি, সে আপাতত কি দেখতে পাচ্ছি? ফ্রি অবস্থায় রয়েছে। তো ফ্রি অবস্থায় রয়েছে মানে সে কি একদম কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে কি? না, কন্ডাকশন ব্যান্ডে যায়নি, কারণ তখনো পর্যন্ত ফসফরাসের নিউক্লিয়াস ওই ফ্রি ইলেকট্রনটার উপরে একটা অ্যাট্রাকশন রেখেছে, তখনো পর্যন্ত সে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারেনি, কিন্তু ফ্রি অবস্থায় আছে। ওই কন্ডাকশন ব্যান্ডের খুব কাছাকাছি অবস্থানে, ওই কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি অবস্থানে ওই ইলেকট্রনটা অবস্থান করছে। ওই কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি অবস্থানে ওই ইলেকট্রনটা অবস্থান করছে। তাহলে এবার আচ্ছা, এই টেম্পারেচারটা কত উষ্ণতায় চলছে? টেম্পারেচারটা চলছে কত উষ্ণতায়? 0 কেলভিন উষ্ণতায়। কত উষ্ণতায়? 0 কেলভিন। কত? 0 কেলভিন উষ্ণতায়। বোঝা গেছে না? বোঝা গেল না? 0 কেলভিন উষ্ণতায়। ক্লিয়ার? তো 0 কেলভিন উষ্ণতাতে ওই ইলেকট্রন গুলো এখন ফ্রি অবস্থায় রয়েছে। ওকে ওকে, তাহলে এই ফ্রি ইলেকট্রনটাকে যদি কোনো কারণে আমি যদি কন্ডাকশন ব্যান্ডে যদি নিয়ে যেতে পারি, তখনই আমি কি দেখতে পাবো? এ কন্ডাক্ট করবে এবং ইলেকট্রিক কারেন্ট ফ্লো করাতে হেল্প করবে। এ কি করবে? কন্ডাক্টও করবে এবং কারেন্ট ফ্লো করাতে হেল্পও করবে। আচ্ছা, তো এখন পর্যন্ত সে কন্ডাকশন ব্যান্ডে যায়নি, এখনো পর্যন্ত সে কন্ডাকশন ব্যান্ডে যায়নি। আচ্ছা, তো আমরা এই ইম্পিউরিটিকে যে ওই ইন্টেনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে অ্যাড করব, তার একটা তো রেশিও থাকবে। কিভাবে অ্যাড করব না, এই ইম্পিউরিটি অ্যাড করার রুলস রয়েছে, যে আমরা কেমন করে অ্যাড করে থাকি না, সিলিকনের 10⁸ অ্যাটমসের 10⁸ অ্যাটমসের মধ্যে একটা আমরা কি করি? একটি ইম্পিউরিটি যোগ করি। একটা ইম্পিউরিটি আমরা কি করি? অ্যাড করি। কি বললাম? বোঝা গেছে? তাহলে এখানটা আমরা দেখতে পাচ্ছি সিলিকনের একটা ক্রিস্টালের কয়েক লক্ষ কোটি অ্যাটমস রয়েছে। তাহলে সেই অনুপাতে আমি কি করেছি? এর মধ্যে ইম্পিউরিটি অ্যাড করেছি। তাহলে এইরকম করে ধরো আমার রেশিও অনুযায়ী আমি ধরো এখানটায় কটা ফসফরাস অ্যাড করেছি, মানলাম আমি এখানটায় 9টা ফসফরাস অ্যাড করেছি। কটা ফসফরাস অ্যাড করেছি? ধরেছি কটা ফসফরাস? 9টা ফসফরাস অ্যাড করেছি। তাহলে 9টা ফ্রি ইলেকট্রন সৃষ্টি হয়েছে। কটা ফ্রি ইলেকট্রন? 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ফ্রি ইলেকট্রন সৃষ্টি হয়েছে। সেই ফ্রি ইলেকট্রন গুলো এখন ফ্রিলি রয়েছে, কিন্তু কন্ডাকশন ব্যান্ডে কিন্তু যায়নি। জাস্ট খালি হালকা এনার্জি পেলেই ওরা কন্ডাকশন ব্যান্ডে যাবে এবং কন্ডাক্টিভিটি করার এবং কারেন্ট ফ্লো করার জন্য অংশগ্রহণ করবে। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে?
তাহলে এটা এই ঘটনাটা ছিল 0 কেলভিনের জন্য। এবারে আমি কি করলাম না, এবারে আমি এখানটায় এই 0 কেলভিন থেকে টোটাল এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরটা 0 কেলভিনে চলছিল। তো আমি এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরটাকে এবারে কি করলাম না, রুম টেম্পারেচারে নিয়ে গেলাম। তাহলে কি করলাম না, 0 কেলভিন থেকে কোথায় নিয়ে গেছি না, রুম টেম্পারেচার মানে কত হয়ে থাকে 300 কেলভিন। আরে এটা কি ছিল 0 কেলভিন, রুম টেম্পারেচার থেকে কোথায় নিয়ে গেছি না 300 কেলভিন, দ্যাট মিন্স 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই হয়ে থাকে আমাদের কি রুম টেম্পারেচার, যখনই আমি এই রুম টেম্পারেচারে নিয়ে গেলাম তখনই আমি দেখলাম কি না, রুম টেম্পারেচারে যেতেই এরা একটা এনার্জি পেয়ে গেল। তারা এই ফ্রি ইলেকট্রনগুলো এনার্জি পেয়ে গেল। ক্লিয়ার? এই ফ্রি ইলেকট্রনগুলো একটা এনার্জি পেয়ে গেল। ক্লিয়ার? তো এই ফ্রি ইলেকট্রনগুলো আর এখানে থাকলো না, কোথায় পৌঁছে গেল না, এখান থেকে কোথায় পৌঁছে গেল কন্ডাকশন ব্যান্ডে। কোথায় পৌঁছে গেছে কন্ডাকশন ব্যান্ডে। কখন না, রুম টেম্পারেচারে কোথায় পৌঁছে গেছে কন্ডাকশন ব্যান্ডে। প্রত্যেকটা ফ্রি ইলেকট্রন রুম টেম্পারেচারে সাফিসিয়েন্ট এনার্জি পেয়ে গেছে। এনার্জি পাওয়ার পর তারা কোথায় পৌঁছে গেছে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে গেছে। ক্লিয়ার? রুম টেম্পারেচারে ঘটে গেছে। তো এবারে আমি কি করেছি না, এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের উপরে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলাম। তো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যদি দিই, আমি এই সাইডটা রাফ করে দিই, তো আমি কি করছি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলাম। এবার আমি কি করলাম, একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড সাপোজ দিলাম। তো একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিতে আমি কি দেখবো না, ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডের দিকে যাওয়া শুরু করে দেবে। একটা এক্সটার্নাল আমি কি দিয়েছি, ইলেকট্রিক ফিল্ড দিয়েছি। তো ইলেকট্রিক ফিল্ড দেওয়ার সাথে সাথেই আমি কি দেখলাম, একটা সিলিকনের অ্যাটম, খুব একটা সিলিকনের অ্যাটম কিন্তু কোভ্যালেন্ট বন্ড কিন্তু ভাঙে না। তো এই সিলিকনের অ্যাটম গুলো এখন কোথায় রয়েছে, ভ্যালেন্স বন্ডে রয়েছে, কারণ এখন এরা কোভ্যালেন্ট বন্ড অবস্থায় রয়েছে। তো একটা কি দেখলাম না, একটা সিলিকনের অ্যাটম এর কোভ্যালেন্ট বন্ড কি হলো, ব্রেক করলো। তো ব্রেক করতে আমরা কি দেখলাম না, একটা ইলেকট্রন এখানে ধরো একটা হোলের সৃষ্টি হলো, আর এই ইলেকট্রনটা কি হলো না, এই ইলেকট্রনটা পৌঁছে গেল কোথায় না কন্ডাকশন ব্যান্ডে। তাহলে একটা ইলেকট্রনের দ্বারা এখানে একটা হোলের সৃষ্টি হলো, আর একটা সিলিকন তো ব্রেক করেছে। তো ব্রেকের মাধ্যমে একটা হোলের সৃষ্টি হচ্ছে কোথায়, ভ্যালেন্স বন্ডে। কোভ্যালেন্ট বন্ড কোথায় অবস্থান করে, ভ্যালেন্স বন্ডে অবস্থান করে। তো একটা ইলেকট্রনের দ্বারা একটা ইলেকট্রন কি হয়েছে, কন্ডাকশন ব্যান্ডে পৌঁছেছে, আরেকটা ইলেকট্রন কোথায় রয়ে গেছে না, ভ্যালেন্স বন্ডে রয়ে গেছে। ক্লিয়ার? আরেকটা ইলেকট্রন ভ্যালেন্স বন্ডে রয়ে গেছে। আচ্ছা, এই ইলেকট্রিক ফিল্ড দেওয়ার আগে আমি একটা ভালো জিনিস বলে দিই। এই ইলেকট্রিক ফিল্ড দেওয়ার আগে মানে ইলেকট্রিক ফিল্ড যখন আমি দিয়েছিলাম না, তখন আমি কি দেখেছিলাম না, এখানটা ইলেকট্রন রয়েছে, এটা কি হয়েছিল, এটা ব্রেকআপও হয়েছিল না, এই কোভ্যালেন্ট বন্ডটা ব্রেকআপও হয়নি। তো তখন আমি কি দেখছিলাম যে টোটাল ক্রিস্টালটা নিউট্রাল অবস্থায় ছিল। আমার সাথে এগ্রি? টোটাল ক্রিস্টালটা নিউট্রাল অবস্থায় ছিল। কিভাবে ছিল নিউট্রাল অবস্থায় ছিল না, দেখো এই ফসফরাসের জন্য একটা ইলেকট্রন যেমন করে গেইন করেছে, আর বাকিগুলো তো কোভ্যালেন্ট বন্ডে যুক্ত হয়ে গেছে, কিন্তু একটা ইলেকট্রন যেমন করে গেইন করেছে, নেগেটিভ এনার্জি নিয়ে এসেছে, তেমন করে ফসফরাসের মধ্যেও তো একটা প্রোটনও তো বেশি আছে। আর ফসফরাসের প্রোটন কত হয়ে থাকে, Z=15। একটা ইলেকট্রন বেশি থাকলে তো কি হয়েছে, যেমন করে বাকি ইলেকট্রন গুলো কোভ্যালেন্ট বন্ডের সাথে যুক্ত হয়ে গেছে, তেমন করে এর এক্সেসিভ একটা ইলেকট্রন, সিলিকনের কটা ছিল, সিলিকনের ছিল কটা, 14টা। তো সিলিকন পরপর নিজেদেরকে কি করেছে, নিউট্রাল করে রেখেছে। তো ফসফরাসও তেমন করে তার ফ্রি ইলেকট্রনটাকেও নিউট্রাল করে রেখেছে, কারণ তার কাছে একটা প্রোটন বেশি আছে। ক্লিয়ার করতে পেরেছি? তো এখানটাতে ভয় খাওয়ার কোনো দরকার নেই যে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে যে সেখানটায় অলরেডি নেগেটিভ চার্জ রয়ে এসে গেছে, কিন্তু না, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যখন 0 কেলভিনে ছিল তখনও কি ছিল, নিউট্রাল অবস্থায় ছিল। যখন এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর 0 কেলভিনে ছিল তখনও নিউট্রাল অবস্থায় ছিল। কোন এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যখন 0 কেলভিন উষ্ণতায় ছিল, তখনও নিউট্রাল অবস্থায় ছিল। ইভেন কোনো বন্ড ব্রেকআপ হয়নি। নিউট্রাল কেন না, প্রোটনের কাছে, ফসফরাসের কাছে 15টা প্রোটন, যেমন করে এই ফসফরাসের কাছে 15টা ইলেকট্রনও তো ছিল, তাহলে দুজনকে নিউট্রাল করে দিয়েছে, নিউট্রাল অবস্থায় ছিল, কোনো বন্ড ব্রেকআপ হয়নি। তাহলে কখন না, 0 কেলভিন উষ্ণতায়। এতটুকু ক্লিয়ার?
এবারে আমি কি করেছি না এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিয়েছিলাম। তো ইলেকট্রিক ফিল্ড দেওয়ার আগের আমি কি বোঝালাম যে সেমিকন্ডাক্টরটার মধ্যে এখন কোনো চার্জের কোনো সৃষ্টি হয়নি, নিউট্রাল অবস্থায় আছে। তো ইলেকট্রিক ফিল্ড দেওয়ার পরে আমি কি দেখতে পেলাম না একটা সিলিকনের কোভ্যালেন্ট বন্ড, এই কোভ্যালেন্ট বন্ড কোথায় অবস্থান করে না ভ্যালেন্স বন্ডে অবস্থান করে। তো একটা কোভ্যালেন্ট বন্ডে ব্রেকআপ হলো। তো ব্রেকআপ হতে আমি কি দেখলাম একটা ইলেকট্রন কোথায় পৌঁছলো কন্ডাকশন ব্যান্ডে পৌঁছালো। তাহলে ওই কন্ডাকশন ব্যান্ডে ওই ভ্যালেন্স ব্যান্ডে একটা হোলের সৃষ্টি হলো। ওই ভ্যালেন্স ব্যান্ডে একটা হোলের সৃষ্টি হলো। হোল মানে কি একটা ভ্যাকেন্সি, হোল মানে কি আমরা ভ্যাকেন্সি। আমি সেকেন্ড লেকচারে আমি ভ্যাকেন্সি ডিটেলস আমি কিন্তু বলেছি, তোমরা সেকেন্ড লেকচার দেখে নিতে পারো, যারা দেখে এসছো তারা কিন্তু বেস্ট। আচ্ছা, তো এখানটা একটা ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছে কেন না একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে গেছে। কেন পৌঁছলো না এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য, এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রনটা কিছু পরিমাণ এনার্জি লাভ করেছে, দিয়ে পৌঁছে গেছে কোথায় না ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে ইলেকট্রনের মোশন হয়, আর ইলেকট্রনের কাছে নেগেটিভ চার্জ। তো ইলেকট্রন তখন কি হলো না ওয়েভ প্রপার্টির মতো, ইলেকট্রনের কাছে ওয়েভ প্রপার্টিও রয়েছে। তো ভ্যালেন্স ব্যান্ড থেকে খুব ওয়েভের আকারে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে গেছে। তো ইলেকট্রনের মোশন কোন দিকে হতে চলেছে না ইলেকট্রনের মোশন কোন দিকে হবে না ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, এবারে দেখো তাহলে এই ইলেকট্রনের জন্য কারেন্ট কোন দিকে হবে না কারেন্ট হবে তার অপোজিট ডিরেকশন, আর তার মোশন যেদিকে হয় তার অপোজিট ডিরেকশনে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যেদিকে ভাগতে আছে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে ফ্লো করবে, প্রত্যেকটা ইলেকট্রনের মোশন কি হবে তার অপোজিট ডিরেকশনে। প্রত্যেকটা ইলেকট্রনের মোশন কি হবে তার অপোজিট ডিরেকশনে। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের মোশনে দিকে হোলের মোশন হয়ে থাকে, ইলেকট্রিক ফিল্ডের দিকে হোলের মোশন হয়ে থাকে। ইলেকট্রিক ফিল্ডের দিকে কিসের মোশন হয়ে থাকে হোলের মোশন হয়ে থাকে। তাহলে হোলের মোশন কোন দিকে হোলের মোশন ইলেকট্রিক ফিল্ডের দিকে। তো হোলের দ্বারা সৃষ্ট কারেন্ট হচ্ছে কত আইএইচ, হোলের দ্বারা সৃষ্ট কারেন্ট হচ্ছে কত আইএইচ। তো এখানে আমাদের একটা জানার বিষয় হচ্ছে কি না এই ফ্রি ইলেকট্রন গুলো যখন 0 কেলভিনে ছিল তখন এই লেভেলটাতে একটা জায়গায় তো ওই ফ্রি ইলেকট্রন গুলো ছিল, একটা জায়গায় তো ওই ফ্রি ইলেকট্রন গুলো ছিল। তো এই লেভেলটাকে আমরা কি বলে থাকি, এই লেভেলের একটা নাম রয়েছে। কি নাম রয়েছে আমি বলছি একটু ওয়েট। তো কি রয়েছে দেখো, এই ইলেকট্রনটা কার ইলেকট্রন না এই ফ্রি ইলেকট্রন গুলো অবশ্য ফসফরাসের ইলেকট্রন। এই ইলেকট্রন গুলো ফ্রি ইলেকট্রন গুলো কার ইলেকট্রন ফসফরাসের ইলেকট্রন। তো ফসফরাসের ইলেকট্রন গুলো এখন ফ্রি অবস্থায় কন্ডাকশন ব্যান্ডের কাছে রয়েছে, কারণ ভ্যালেন্স ব্যান্ডের কাছে তো থাকবে না, কন্ডাকশন ব্যান্ডের কাছে পৌঁছে গেছে। আচ্ছা, তো এই ফ্রি ইলেকট্রন গুলো রুম টেম্পারেচারে যখনই গেল তখনই ওরা কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে গেল। তাহলে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে গিয়ে এখন কারেন্ট ফ্লোর জন্য তারা একদম কারেন্ট ফ্লো করার জন্য একদম পুরো একমত। ক্লিয়ার? তো এই ইলেকট্রন গুলো ফসফরাসের ইলেকট্রন যারা কারেন্ট ফ্লো করার জন্য কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে গেছে। তাহলে ফসফরাস এখানটায় ফ্রি ইলেকট্রন বিনামূল্যে দিয়েছে কন্ডাকশন ব্যান্ডকে। এই কন্ডাকশন ব্যান্ডটা কার ছিল সিলিকনের ছিল। তাহলে সিলিকনের কন্ডাকশন ব্যান্ডে এই যে অত্যধিক পরিমাণে মানে ফসফরাসের ফ্রি ইলেকট্রন কার জন্য বেরো ফসফরাসের জন্য। তাহলে এই ফ্রি ইলেকট্রন গুলো ফসফরাস যেহেতু মুক্ত হস্তে দান করেছে যে তুমি আমার ফ্রি ইলেকট্রন গুলোকে নিয়ে কন্ডাকশন ব্যান্ডে গিয়ে কারেন্ট ফ্লো করাতে পারো, তাহলে এই ফসফরাসকে আমি কি বলবো ডোনার অ্যাটম। ফসফরাসকে আমরা কি বলবো ডোনার অ্যাটম। যেহেতু ফসফরাস ফ্রিতে এই ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে অলরেডি দিয়ে দিয়েছে রুম টেম্পারেচারে, এবারে তুমি জাস্ট ইলেকট্রিক ফিল্ড লাগাও, আমার ফ্রি ইলেকট্রন গুলোকে নিয়ে কারেন্ট ফ্লো করো। এই জন্য আমি ফসফরাসকে কি বলবো ডোনার অ্যাটম। ফসফরাসকে আমরা কি বলবো ডোনার অ্যাটম। ক্লিয়ার? তো আমি ধরেছি কি না 9টা ফসফরাস নিয়েছিলাম, 9টা ফসফরাসের জন্য 9টা ফ্রি ইলেকট্রন পেয়েছি। তো 9টা ফসফরাসের মধ্যে ইলেকট্রিক ফিল্ড অতি অল্প পরিমাণে ইলেকট্রিক ফিল্ড দিতে খুবই কম পরিমাণের কোভ্যালেন্ট বন্ড ভেঙেছিল, যার জন্য একটাই মাত্র ভ্যালেন্স বন্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে গেছিল। একটাই মাত্র ইলেকট্রন ভ্যালেন্স বন্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছেছে। কেন না আমি অল্প পরিমাণে ইলেকট্রিক ফিল্ড দিয়েছি। ক্লিয়ার? তো এই ইলেকট্রিক ফিল্ড গুলো তো আগে থেকে রুম টেম্পারেচারে পৌঁছে বসে আছে। তো এরা আগে থেকে রুম টেম্পারেচারে পৌঁছালো কি করে না এদের জন্য এই লেভেলটা থেকে এটা একটা লেভেল, এটা কি লেভেল না ডোনার লেভেল। এই লেভেলটাকে আমরা কি বলে থাকি ডোনার লেভেল, অথবা অনেকে বলে থাকে ফার্মি লেভেল,
অর এটা একটা নাম থাকে ফার্মি লেভেল, ফার্মি লেভেল। ক্লিয়ার? ফার্মি লেভেল আমরা বলে থাকতে পারি। তো এই ডোনার লেভেলে আগে থেকেই ফসফরাসের ফ্রি ইলেকট্রন গুলো বর্তমান ছিল, তাহলে রুম টেম্পারেচারে এই ফ্রি ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে পৌঁছেছে, কন্ডাকশন ব্যান্ডে পৌঁছেছে। তাহলে এখন দেখো যে কন্ডাকশন ব্যান্ডে অবস্থিত 9টা ইলেকট্রন ফসফরাসের এবং 1টা ইলেকট্রন সিলিকনের। তাহলে এখনো পর্যন্ত মেজরিটি কার আছে? ফসফরাসের ইলেকট্রনের মেজরিটি আছে। যে কন্ডাকশন ব্যান্ডে কারেন্ট ফ্লো করার জন্য কারা অংশগ্রহণ করেছে? তা ফসফরাসের ইলেকট্রন। ইভেন সিলিকনের ইলেকট্রনও অংশগ্রহণ করছে। সাপোজ ধরো এই কন্ডাকশন ব্যান্ডে যে হয়তো 1 কোটি ফ্রি ইলেকট্রন আছে। তো 1 কোটি ফ্রি ইলেকট্রনের মধ্যে 90% ফ্রি ইলেকট্রন ফসফরাসের আর 10% ফ্রি ইলেকট্রন সিলিকনের। মানে 90 লক্ষ ইলেকট্রন হচ্ছে ফসফরাসের, 10 লক্ষ ইলেকট্রন হচ্ছে কার? সিলিকনের। ক্লিয়ার করতে পেরেছি? তো ফ্রি ইলেকট্রনের দ্বারা সৃষ্ট হোল এও তো কারেন্ট ফ্লো করাবে। তাহলে এখানে হোলও কটা সৃষ্টি হয়েছে? একটা, কারণ একটা কোভ্যালেন্ট বন্ড হয়ে গেছে, একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে, একটা হোল ভ্যালেন্স বন্ডে। তো হোলও এখানে কত সৃষ্টি হয়েছে? 10%। হোলও এখানে কত সৃষ্টি হয়েছে? 10%। তাহলে আমি এই পার্টটাকে মুছি। তাহলে আমরা কি দেখতে চলেছি? না, কন্ডাকশন ব্যান্ডে কটা হোল সৃষ্টি হয়েছে, কটা ইলেকট্রনের সৃষ্টি হয়েছে? মানলাম পার ইউনিট ভলিউমে কন্ডাকশন ব্যান্ডে পার ইউনিট ভলিউমে কটা ইলেকট্রন আছে? না Ne। আমরা সবসময় পার ইউনিট ভলিউমে চেক করব। তাহলে মেইনলি এই ইলেকট্রন গুলো কার হবে? অবশ্য সেই পেন্টাভ্যালেন্ট মানে ফসফরাসের ওই পেন্টাভ্যালেন্ট অ্যাটমের মেইনলি কার হবে? পেন্টাভ্যালেন্ট অ্যাটমের। আচ্ছা, এই হোল গুলো কার? সিলিকনের। তাহলে ওই হোল গুলো কোথায় অবস্থান করছে? না হোল কিভাবে এসেছিল? না একটা কোভ্যালেন্ট বন্ড ভেঙে যাওয়ার ফলে হোলের সৃষ্টি হয়েছে, তার জন্য একটা থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন। এটা হচ্ছে থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন, আর এগুলো হচ্ছে ফসফরাসের ফ্রি ইলেকট্রন। তো ভ্যালেন্স বন্ডে অবস্থান করছে, ভ্যালেন্স বন্ডে পার ইউনিট ভলিউমে কটা হোল অবস্থান করছে? না একটা হোল অবস্থান করছে। এটা কার জন্য? না সিলিকন অ্যাটমের। এই হোলটা কার? না সিলিকন অ্যাটমের। তো আমরা দেখতে পেলাম কি না ভ্যালেন্স কন্ডাকশন ব্যান্ডে 90% ইলেকট্রন হচ্ছে পেন্টাভ্যালেন্টের, আর একটা ইলেকট্রন যেটা হচ্ছে কার? না সিলিকনের, যার দরুন হোল সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কি 10%। আর এই ইলেকট্রনটাও তো কারেন্ট ফ্লো করাবে, তাহলে এই ইলেকট্রনের কারেন্ট ফ্লোটা হোলের সাথে কি হবে? ইকুয়াল হবে। তো হোলের কারেন্ট ফ্লো এর মাত্রা কত হবে? ওই থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রনের সাথে সমান। তাহলে যতগুলো থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন পাবো ততগুলোই হোল পাবো ভ্যালেন্স ব্যান্ডে। তাহলে থার্মালি জেনারেটেড, তাহলে অফকোর্স কন্ডাকশন ব্যান্ডে তাহলে কটা ইলেকট্রন হচ্ছে? 100%। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আচ্ছা, তো এখন আমি দেখতে পাচ্ছি কি না কন্ডাকশন ব্যান্ডে 90% ইলেকট্রন কি করছে? কারেন্ট ফ্লোতে অংশগ্রহণ করছে, আর ভ্যালেন্স ব্যান্ডে 10% হোল কারেন্ট ফ্লোতে অংশগ্রহণ করছে। তাহলে মেজরিটি কে নিয়েছে? মেজরিটি নিয়েছে অবশ্য কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন। তো Ni ভেরি গ্রেটার দেন NH। NH মানে হচ্ছে কি? হোল, ভ্যালেন্স ব্যান্ডের হোল। তাহলে এই Ni কারেন্ট ফ্লো এর ডিরেকশন কোন দিকে হবে? ইলেকট্রনের মোশনের অপোজিট ডিরেকশন। তাহলে এটা হচ্ছে কি? IE। আচ্ছা, এই হোলের কারেন্ট ফ্লো এর ডিরেকশন কোন দিকে হবে? ইলেকট্রিক ফিল্ডের দিকে, যেদিকে আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়েছি। আচ্ছা, তো আমি অলরেডি কি বুঝতে পারলাম? IE ভেরি গ্রেটার দেন অফ IH, ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এটা একটা কি ধরনের সেমিকন্ডাক্টর? না আমরা ধরেছি কি ধরনের সেমিকন্ডাক্টর? এন টাইপ। কেন এন টাইপ সেমিকন্ডাক্টর আমি এই মুহূর্তে বলছি? যেহেতু আমি পেন্টাভ্যালেন্ট বা 5টি ভ্যালেন্স সেলে অবস্থিত 5টি ইলেকট্রন বিশিষ্ট অ্যাটম নিয়েছি, তবেই আমি তাকে বললাম পেন্টাভ্যালেন্ট। তো এন টাইপ সেমিকন্ডাক্টর তখনই তৈরি হবে যখন আমি ভ্যালেন্স সেলের 5টি ইলেকট্রন বিশিষ্ট অ্যাটমকে ইম্পিওর বা ডোপিং করব, যখন আমি তার মধ্যে ডোপিং করব। আচ্ছা, তো এখনো পর্যন্ত আমি দেখতে পেলাম কি না ইলেকট্রন এখানটায় মেজরিটি পার্ট নিয়েছে। কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন কি হয়েছে? মেজরিটি। বোঝা গেছে? তো ইলেকট্রনের জন্যই মেইনলি বেসিক্যালি এন টাইপের ক্ষেত্রে কারেন্ট ফ্লো হয়ে থাকে, ইলেকট্রনের জন্যই বেসিক্যালি কারেন্ট ফ্লো হয়ে থাকে। ওকে, আচ্ছা, তো এবারে আমার একটা প্রশ্ন,
আচ্ছা, এই সেমিকন্ডাক্টরকে আমি এন টাইপ সেমিকন্ডাক্টর বা কেন বলবো? এই সেমিকন্ডাক্টরকে এন টাইপ সেমিকন্ডাক্টর কেন বলবো? এটা বোঝা গেছে, এটা হচ্ছে ডোনার লেভেল। ডোনার লেভেল কোনটা? না, ফসফরাসের দ্বারা যে ফ্রি ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি অংশে ছিল সেটাকে আমরা কি বলবো? ডোনার লেভেল। ক্লিয়ার? তো ডোনার লেভেল থেকে আরেকটু আমি ডেটা দিয়ে দিই। তো ডোনার লেভেল থেকে এই ইলেকট্রন গুলোকে যেতে কি পরিমাণ এনার্জি লেগেছিল? দেখো, ডোনার লেভেল থেকে এই পরিমাণ, এই ফ্রি ইলেকট্রন গুলোকে আমি কি বলেছিলাম? না, রুম টেম্পারেচারেই চলে গেছিল। তাহলে রুম টেম্পারেচারে চলে গেছিল মানে কি খুব কম এনার্জি? হ্যাঁ, খুব কম এনার্জি। সিলিকনের ক্ষেত্রে এনার্জি কত লাগে? না, 0.05 ইলেকট্রন ভোল্ট। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে এনার্জি কত লাগে? 0.01 ইলেকট্রন ভোল্ট। তাহলে একটা ইলেকট্রন ডোনার লেভেল থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে কত কম এনার্জির প্রয়োজন। এই কারণেই তো ডোনার লেভেল থেকে রুম টেম্পারেচারে এই কন্ডাকশন ব্যান্ডে ফ্রি ইলেকট্রন গুলো চলে গেছিল। ক্লিয়ার করা গেছে? বাট এই থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন গুলো কিন্তু রুম টেম্পারেচারে যেতে পারেনি। কেন যেতে পারেনি? না, এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে, এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে এনার্জির গ্যাপ কত হয়ে থাকে? না, এনার্জির গ্যাপ সিলিকনের ক্ষেত্রে কত হয়ে থাকে? না, 1.12 ইলেকট্রন ভোল্ট। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে কত হয়ে থাকে? 0.72 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই ইলেকট্রন ভোল্ট অবশ্যই অনেকটা বেশি। তো যে কারণের জন্য এখান থেকে ইলেকট্রন আমি কন্ডাকশন ব্যান্ডকে পাঠানোর জন্য ইলেকট্রিক ফিল্ড কিন্তু আমাকে এক্সটারনালি দিতে হবে। ক্লিয়ার করা গেছে? তো এবার আমি বলতে চলেছি কি, না এখানটায় তাহলে মেজরিটি পার্ট কে নিল? না, ইলেকট্রন। মেজরিটি পার্ট কে নিয়েছে? ইলেকট্রন। কোন ইলেকট্রন? না, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন গুলোই মেজরিটি পার্ট নিল। তাহলে এবারে আমরা এই এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা এন টাইপ বলবো কেন? এই সেমিকন্ডাক্টরকে এন টাইপ কেন বলবো? যে এখানে এন টাইপ মানে নেগেটিভ টাইপ কি না অন্য কিছু? কেন বলবো? ফার্স্ট কোশ্চেন। না, এন টাইপ বলার কারণ হচ্ছে এখানটা মেজরিটি পার্ট কে নিয়েছে? ফার্স্ট হচ্ছে আমাদের এখানে মেজরিটি পার্ট কে নিয়েছে? না, ইলেকট্রন। তো ইলেকট্রনের চার্জ কি হয়ে থাকে? না, ইলেকট্রনের চার্জ যদি আমরা দেখি তাহলে নেগেটিভ চার্জ। কি ধরনের চার্জ হয়ে থাকে? না, নেগেটিভ চার্জ। তো এই নেগেটিভ, এই ইলেকট্রনের মোশনের জন্যই তো কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে যেহেতু ইলেকট্রন এখানটায় মোদ্দা ভূমিকা পালন করে, সেহেতু নেগেটিভ চার্জের জন্য এই সেমিকন্ডাক্টরকে আমরা কি বলে থাকি? না, এন টাইপ সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? এই সেমিকন্ডাক্টরকে আমরা কি বলবো? এন টাইপ সেমিকন্ডাক্টর। এরপর আমরা যেটা বলতে চলেছি পি টাইপ সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? এরপর আমরা যেটা বলতে চলেছি পি টাইপ সেমিকন্ডাক্টর। এবারে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে কি পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর না পি টাইপ। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর কি হয়ে থাকে দেখো। তাহলে আমি সেম একটা সিলিকনের ক্রিস্টাল নিলাম, সিলিকনটাকে আমি আগে, এটা একটা কি ধরনের সিলিকন নিয়েছি? কি ধরনের নিয়েছি? ইন্ট্রিনসিক সিলিকন। ক্লিয়ার? ইন্ট্রিনসিক সিলিকনের ক্রিস্টাল। তো সেম আবার ইলেকট্রনকে ফিল আপ করা রয়েছে। এত ইলেকট্রন, তো সিলিকনের ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন? 4টা করে ইলেকট্রন আমি দিয়ে দিলাম। তো 4টা করে ইলেকট্রন দেওয়ার পর কোভ্যালেন্ট বন্ড দ্বারা আমাকে কি করতে হবে? তাদেরকে যুক্ত করতে হবে। ওকে, তো আমি এদেরকে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমেও কি করলাম? যুক্ত করে দিয়েছি। কি করলাম? ক্লিয়ার দেখা যাচ্ছে তো? আচ্ছা, কোভ্যালেন্ট বন্ডের দ্বারা আমি একে যুক্ত করে দিলাম। তাহলে এটা কি ধরনের এখন সেমিকন্ডাক্টর পাচ্ছি? না, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো আমরা বানাতে চাইছি কি? না, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বানাতে চাইছি। তো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আমি কিভাবে বানাবো? না, এর মধ্যে একটা ইম্পিউরিটি আমরা কি অ্যাড করতে হবে। তো আমরা কি ধরনের ইম্পিউরিটি অ্যাড করব? না, পি টাইপ সেমিকন্ডাক্টর বানানোর জন্য এর মধ্যে আমি কি করব? না, ট্রাইভ্যালেন্ট অ্যাটম অ্যাড করব। ট্রাইভ্যালেন্ট অ্যাটম রূপে আমরা কি? না, ট্রাইভ্যালেন্ট যাদের ভ্যালেন্স সেলে 3টে ইলেকট্রন রয়েছে। তাহলে ভ্যালেন্স সেটে 3টে ইলেকট্রন রয়েছে এবং সিলিকনের অ্যাটমের সাইজের কাছাকাছি হতে হবে। তো সিলিকনের অ্যাটমের কাছাকাছি আমি একটা এমন অ্যাটম নিলাম যেটা হচ্ছে কি Z=30, কারণ সিলিকনের অ্যাটম কি হয়ে থাকে? না, Z= অ্যাটমিক নাম্বার কত হয়ে থাকে? Z=14। অ্যালুমিনিয়ামের কত? Z=13। তো অ্যালুমিনিয়ামকে যদি আমরা এখানটায় অ্যাড করি তবেই কিন্তু একটা পার্টিকুলার একটা পজিশন আসবে। ক্লিয়ার? তো একটা ট্রাইভ্যালেন্ট অ্যাটমকে আমরা কি করব? এর মধ্যে অ্যাড করব, তবেই তাহলে এই অ্যালুমিনিয়াম এখন কি হবে? না, ইম্পিউরিটি।
এই অ্যালুমিনিয়াম হবে ইম্পিউরিটি। তো এই অ্যালুমিনিয়ামকে আমি এবারে কি করলাম, অ্যাড করলাম। অ্যাড করতে কি হবে, একটা সিলিকনের অ্যাটম এখান থেকে গায়েব হবে। তো গায়েব হওয়ার পর ওখানটায় কি চলে আসবে, অ্যালুমিনিয়ামের অ্যাটম। এখানটায় কি চলে আসবে, অ্যালুমিনিয়ামের অ্যাটম চলে আসবে। ক্লিয়ার? তো অ্যালুমিনিয়ামের অ্যাটম যখন আসবে, অ্যালুমিনিয়ামের কাছে কটা ইলেকট্রন আছে, 3টা ইলেকট্রন রয়েছে। দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয়ে থাকে না, 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন রয়েছে, 3টা ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন কিন্তু তার কাছে শর্ট আছে, তার কাছে শর্ট আছে। তার মানে সে একটা হোল নিয়ে এসেছে। তার মানে ওই অ্যালুমিনিয়াম কি করেছে, একটা হোল নিয়ে এসেছে। তাহলে একটা হোল যদি নিয়ে আসে, তাহলে অ্যালুমিনিয়ামকে যখনই আমি অ্যাড করলাম, ইম্পিউরিটি করলাম, এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর বানালাম ট্রাইভ্যালেন্ট অ্যাটম দিয়ে, তখনই আমি কি দেখলাম, একটা হোল জেনারেটেড হয়ে আছে আগে থেকে। তাহলে এই হোল, এই অ্যালুমিনিয়ামের এই হোল কি চাইবে না, এই হোলের ইচ্ছে হচ্ছে কি না, একটা ইলেকট্রনকে অপর কোনো কোভ্যালেন্ট বন্ড থেকে একটা ইলেকট্রনকে নিয়ে এখানটা ফিল আপ করা। আরে ভাবো, এই ইলেকট্রনটা যদি এখানটায় এসে পৌঁছায়, তো এখানটায় যেমন করে কোভ্যালেন্ট বন্ড গঠন করবে, তো তেমন করে এখানটায় তো একটা হোলেরও সৃষ্টি করবে। তো এই টোটাল ফান্ডাটা ঘটছে কত উষ্ণতায় না, 0 কেলভিন উষ্ণতায়। কত উষ্ণতায় না, 0 কেলভিন উষ্ণতায়। তাহলে এই কোভ্যালেন্ট বন্ড, এই হোল, এগুলো সব ঘটতে আমরা কোথায় দেখছি, ভ্যালেন্স ব্যান্ডে দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত কোনো ফ্রি ইলেকট্রন আমরা পাইনি। তো এর এনার্জি ব্যান্ডের যদি আমরা ড্রয়িং দেখি, তাহলে কি দেখব, এনার্জি ব্যান্ড, এটা নিচের দিকে আছে কি ভ্যালেন্স ব্যান্ড, উপরে আছে কি কন্ডাকশন ব্যান্ড। ক্লিয়ার? তো অ্যালুমিনিয়ামের দ্বারা আমি কি দেখতে চলেছি না, ভ্যালেন্স ব্যান্ডে তো গাদা গাদা তো ইলেকট্রন রয়েছে, তো গাদা গাদা ইলেকট্রন রয়েছে। আমি মানলাম যে অ্যালুমিনিয়াম কটা আমরা ইম্পিউর করেছি না, আমি আগেকার মতো যেমন করে ফসফরাস আমি 9টা ইম্পিউর করেছিলাম, অ্যালুমিনিয়ামকে আমি 9টা ইম্পিউরিটি করলাম। তো 9টা যদি আমি অ্যালুমিনিয়ামকে আমি ইম্পিউরিটি করি, তাহলে 9টা হোলের তো সৃষ্টি হচ্ছে। তাহলে অবশ্য 9টা হোলের সৃষ্টি হচ্ছে। কিসের সৃষ্টি হচ্ছে, 9টা হোল। তাহলে এই হোলগুলো এখন কোথায় অবস্থান করছে না, এই হোলগুলোর প্রবণতা হচ্ছে কি না, কোভ্যালেন্ট বন্ডের একটা ইলেকট্রনকে নিয়ে সে নিজে যুক্ত হবে এবং হোলগুলো কি হবে, আবার একটা নিউ হোল সৃষ্টি করবে, আবার একটা নিউ হোল সৃষ্টি করবে। তাহলে এই অ্যালুমিনিয়ামের হোলের ইচ্ছে হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করা, প্রত্যেকটা ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করা। ক্লিয়ার? তো নিজের দিকে আকর্ষণ করবে না, ওই ইলেকট্রনটা যে জায়গায় আছে সেই জায়গাটায় নিজে যাবে। কোনটা হবে না, আমরা দেখতে পাচ্ছি যেহেতু হোলের এক্সপেকটেশনটা বেশি, হোলের চাহিদাটা বেশি, তাহলে হোল নিজেই মুভমেন্ট করতে থাকবে। ক্লিয়ার আছে? তাহলে এই হোলগুলো ভ্যালেন্স ব্যান্ডের খুব কাছাকাছি অবস্থান করে। তার তো কন্ডাকশন ব্যান্ডে তখন তো স্থান পায়নি, কন্ডাকশন ব্যান্ডে তো স্থান পায়নি, উপরন্তু ভ্যালেন্স ব্যান্ডেও তো স্থান পায়নি। কারণ কন্ডাকশন ব্যান্ডে কেন হবে না, হোলের অবস্থান কোথায় না, ভ্যালেন্স ব্যান্ডে। হোলের অবস্থান কোথায় না, ভ্যালেন্স ব্যান্ডে। কন্ডাকশন ব্যান্ডে কারা থাকে না, ফ্রি ইলেকট্রন, থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন, এরাই থাকে। তাহলে এই হোলগুলো এখন কোথায় অবস্থান করছে না, ভ্যালেন্স ব্যান্ডের খুব কাছাকাছি অংশে অবস্থান করছে। আমি কটা অ্যালুমিনিয়াম নিচ্ছি, 5টা অ্যালুমিনিয়াম নিচ্ছি, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, আচ্ছা 9টা নিয়ে নি, সব থেকে ভালো হবে। আগেরটাও 9টা নিয়েছিলাম, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টা আমরা কি নিয়ে নিচ্ছি, হোল নিয়ে নিচ্ছি। তাহলে বর্তমানে আমি কত টেম্পারেচারের কথা ভাবছি, 0 কেলভিনের কথা ভাবছি। আচ্ছা, তো সিলিকনের ইলেকট্রন গুলো কোথায় অবস্থান করছে, ভ্যালেন্স ব্যান্ডে অবস্থান করছে। সিলিকনের ইলেকট্রন গুলো 1 2 3 4 5 6 7 8 9টা নিলাম। তাহলে প্রত্যেকটা সারিতে আমি কটা করে ইলেকট্রন নিলাম, 9টা করে ইলেকট্রন নিলাম। তাহলে কন্ডাকশন ব্যান্ডে এখনো পর্যন্ত কোনো ইলেকট্রন নেই। তাহলে এই অ্যালুমিনিয়ামের যে এই হোল, এই অ্যালুমিনিয়ামের এই যে হোলগুলো, এই অ্যালুমিনিয়ামের যে হোল, এই হোল যে স্তরে, যে লেভেলে থাকে, সেই লেভেলটাকে আমরা কি বলে থাকি, অ্যাকসেপ্টর লেভেল। কেন অ্যাকসেপ্টর বললাম, কেন অ্যাকসেপ্টর বললাম, অ্যাকসেপ্টর লেভেল কেন বললাম না, এই হোল কি চাইছে, আমি একটা ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করব। কারণ ইলেকট্রন হচ্ছে কি পজিটিভ চার্জ, সরি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, হোল হচ্ছে কি পজিটিভ চার্জ। তো হোল কি চাইছে যে আমি একটা নেগেটিভ চার্জকে নিজের দিকে আকর্ষণ করব। তাহলে নিজের দিকে আকর্ষণ করলে ওই ইলেকট্রন কোন দিকে আসবে, হোলের দিকে আসবে, হোল কোন দিকে যাবে, ইলেকট্রনের দিকে যাবে। আর ইলেকট্রনের কাছে কি রয়েছে, ওয়েভ প্রপার্টি রয়েছে। তো ইলেকট্রন এখান থেকে কি আসবে, প্রচুর করে এখানটা এসে পৌঁছে যাবে এবং হোল এখান থেকে এখানে পৌঁছে যাবে। ক্লিয়ার আছে? তো ইলেকট্রন গুলো, হোল গুলো কোন দিকে যেতে আছে না, উপরের দিকে ভাগতে আছে। আর নিচের ইলেকট্রনটাকে তুমি নিতে পারো, হোলটাকে নিচের দিকে করতে পারো, যেদিকে খুশি, যেদিকে খুশি।
তাহলে 0 কেলভিনে এই সকল ঘটনাগুলো ঘটতে আছে, 0 কেলভিনে, ক্লিয়ার, 0 কেলভিনে ঘটতে আছে। আচ্ছা, তো এবারে আমরা কি দেখব না, এবারে আমরা কি দেখব না এর উপর। আচ্ছা, প্রথমে আমরা কি করব, এই 0 কেলভিন থেকে প্রথমে রুম টেম্পারেচারে নিয়ে যাই, তারপরে আমরা ইলেকট্রিক ফিল্ড চালাবো। তো রুম টেম্পারেচারে যখন নিয়ে গেলাম, যখন আমি রুম টেম্পারেচারে নিয়ে গেলাম, কোথায়, রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার মানে কত হয়ে থাকে না, রুম টেম্পারেচার মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট মিন্স 300 কেলভিন। তাহলে রুম টেম্পারেচারে যখনই নিয়ে গেলাম, তখন কি দেখলাম, এই হোলগুলো একটু একটু করে এনার্জি পেয়ে গেছে। তো যখনই এনার্জি পেয়ে গেছে, তখন এই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার ক্ষমতাও পেয়ে গেছে, তাহলে এই হোলগুলো যেহেতু ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে, তাহলে কিভাবে অ্যাকসেপ্ট করছে না, এই হোলগুলো তখন কি করলো, এই হোলগুলো কোথায় পৌঁছালো, এই জায়গাটায়। এই হোলগুলো এখন কোথায় পৌঁছালো না, ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে পৌঁছে গেছে। ক্লিয়ার হয়েছে, রাইট। এই হোলগুলো এখন কোথায় পৌঁছে গেছে, ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে। তাহলে ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো ছিল, সেগুলো আবার নিউ হোল সৃষ্টি করে দিয়েছে, করেছে। তো এখন এই ইলেকট্রন, এই ভ্যালেন্সিগুলো, এই হোলগুলো এখন কোথায় পৌঁছেছে, ভ্যালেন্স বন্ডে মধ্যে পৌঁছে গেছে। ক্লিয়ার। তো কখন পৌঁছালো রুম টেম্পারেচারে। এবারে আমি কি করব, একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেব। তাহলে রুম টেম্পারেচারে এই সমস্ত ঘটনা ঘটে গেছে। তাহলে রুম টেম্পারেচারে এই অ্যাকসেপ্টর লেভেল থেকে ভ্যালেন্স বন্ডে এই হোলগুলো আসতে কি পরিমাণ এনার্জি লাগে, সিলিকনের ক্ষেত্রে কত লাগে না, 0.05 ইলেকট্রন ভোল্ট। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে, সিলিকনের ক্ষেত্রে কত লিখলাম, 0.05 ইলেকট্রন ভোল্ট। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.01 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.01 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই সিলিকনের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ফরবিডেন গ্যাপ কত হয়ে থাকে না, সিলিকনের ক্ষেত্রে হয়ে থাকে কত, 1.12 ইলেকট্রন ভোল্ট। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে কত হয়ে থাকে, 0.72 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার, তো অনেকটাই বেশি। তো রুম টেম্পারেচারে আমি দেখতেই পাচ্ছি কি, ওই হোলগুলো রুম টেম্পারেচারে এনার্জিতেই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে পৌঁছে গেছে। তো এবারে আমি কি লাগিয়েছি, ইলেকট্রিক ফিল্ড লাগিয়েছি। একটা ইলেকট্রিক ফিল্ড লাগিয়েছি। ইলেকট্রিক ফিল্ড মানে কি, পোটেনশিয়াল ডিফারেন্স। তো পোটেনশিয়াল ডিফারেন্স যখনই আমি লাগালাম, তখন দেখলাম কি না, কোনো একটা বন্ড, সিলিকনের কোনো একটা বন্ড একটা ব্রেকআপ হলো। তো ব্রেকআপ হতে আমি কি দেখলাম, যে এখান থেকে একটা ইলেকট্রন কি হলো, এখানে একটা ইলেকট্রন ছিল। তো এই ইলেকট্রনটা কোথায় পৌঁছে গেল না, কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে গেল, এবং সিলিকনের দ্বারা একটা ফ্রি হোলেরও সৃষ্টি হলো। এই ইলেকট্রনটা হচ্ছে কি, থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন। কার জন্য সৃষ্টি হলো না, একটা কোভ্যালেন্ট বন্ড ব্রেকআপ হওয়ার জন্য। তাহলে এই যে ইলেকট্রনটা পেতে চলে, এই ইলেকট্রন, আচ্ছা আমি ভালো করে মার্কার দিয়ে দেখাই। আচ্ছা, এবারে দেখো, রুম টেম্পারেচারে যে সকল ইলেকট্রন গুলো এসেছিল, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের হোল, যারা ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে প্রবেশ করে গেছে। আচ্ছা, আরেকটা সিলিকনের ইলেকট্রন যেটা ভ্যালেন্স ব্যান্ডে ছিল, ইলেকট্রিক ফিল্ড দেওয়ার ফলে কি দেখলাম, একটা কোভ্যালেন্ট বন্ড ব্রেকআপ করার পর এই ইলেকট্রনটা ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে। আর ইলেকট্রনের মোশন কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশন। তাহলে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে গেল এবং কন্ডাকশন ব্যান্ডে গিয়ে অবস্থান করলো। কারণ এই ইলেকট্রিক ফিল্ডের এনার্জিতে একটাই মাত্র, খুব কম সংখ্যক হয়ে থাকে। আমি হিসের মতো আমি কটা নিয়েছি, যে 10টা অ্যালুমিনিয়ামের জন্য একটা রেশিও বোঝার চেষ্টা, যে 10টা অ্যালুমিনিয়ামের হোলের রেসপেক্টে সিলিকনের জন্য এখানটায় এই ইলেকট্রনটা যখন এখানে পৌঁছালো, তখন এখানে কিসের সৃষ্টি হলো, একটা হোল সৃষ্টি হলো। সাপোজ ধরো 1 কোটি আমি অ্যালুমিনিয়াম, 1 কোটি এখানে হোল আছে। সাপোজ ধরো এখানে 1 কোটি হোল আছে ভ্যালেন্স বন্ডে, তার মধ্যে 90 লক্ষ হোল হচ্ছে কার না, 90 লক্ষ হোল হচ্ছে অ্যালুমিনিয়ামের, আর একটা হোল হচ্ছে মাত্র সিলিকনের। ক্লিয়ার করতে পেরেছি, একটা হোল মাত্র সিলিকনের। তাহলে আমি কি দেখতে, তাহলে সিলিকনের হোলটা কি করে সৃষ্টি হলো না, ইলেকট্রিক ফিল্ড দেওয়ার ফলে। আচ্ছা, এটাকে আমি একটু রাফ করি, দেখো এবারে কি হতে চলেছে। তো ইলেকট্রিক ফিল্ড দেওয়ার ফলে আমি কি দেখবো না, ইলেকট্রিক ফিল্ড দেওয়ার ফলে কি দেখতে চলেছে, দেখো ইলেকট্রিক ফিল্ড দেওয়ার ফলে কি দেখতে চলেছে।
এই কন্ডাকশন ব্যান্ডটাকে পরপর নিচের দিকে আমি বানাতে আছি। তো এই হোলগুলো কি হবে, পুনরায় আবার নিচের দিকে আসবে, কারণ ইলেকট্রনগুলোকে কি করবে, অ্যাকসেপ্ট করবে। হোল কি চাইবে, ইলেকট্রনগুলোকে অ্যাকসেপ্ট করতে, প্রত্যেকটা হোল ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে চাইবে। এই হোলটাও তেমন করে এখানকার ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, তো ইলেকট্রনগুলো উপরের দিকে ভাগতে থাকবে, ইলেকট্রনগুলো উপরের দিকে ভাগতে থাকবে এবং হোলগুলো নিচের দিকে আসতে থাকবে, হোলগুলো নিচের দিকে আসতে থাকবে। কেন না, হোল কি চাইছে, ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে চাইছে। কার হোল, অ্যালুমিনিয়ামের হোল। অ্যালুমিনিয়ামের কাছে যে সকল হোলগুলো আছে তারা কি বলছে, আমি সিলিকনের ইলেকট্রনগুলোকে অ্যাকসেপ্ট করে নেব। তাহলে এই কারণে ট্রাইভ্যালেন্ট যে অ্যাটমটা যে আমরা যোগ করেছিলাম তার হোলগুলোকে আমরা বলেছিলাম অ্যাকসেপ্টর। হোলগুলোকে আমরা কি বলেছিলাম, অ্যাকসেপ্টর। কেন না, ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে তাদের মধ্যে, তাদের মধ্যে ইচ্ছা শক্তি রয়েছে। তো তেমন করে অ্যালুমিনিয়ামকে আমি কি বলবো, অ্যাকসেপ্টর অ্যাটম। অ্যালুমিনিয়ামকে আমি কি বলবো, অ্যাকসেপ্টর অ্যাটম। তাহলে যত অ্যালুমিনিয়ামের আমি ইম্পিউরিটি আমি অ্যাড করব সবগুলো হবে কি, অ্যাকসেপ্টর অ্যাটম। ক্লিয়ার? আচ্ছা, তো অ্যালুমিনিয়ামের দ্বারা সৃষ্ট হোলগুলোকে আমরা কি বলবো, অ্যাকসেপ্টর হোল, অ্যাকসেপ্টর বলবো। ক্লিয়ার? তো ইলেকট্রনগুলোকে সে কি করছে, অ্যাকসেপ্ট করছে। নিচের দিকে আরো ইলেকট্রন রয়েছে, নিচের দিকে আরো ইলেকট্রন রয়েছে। এর পরের নেক্সট লেভেল কি আসতে চলেছে, দেখো নেক্সট লেভেল কি আসতে চলেছে না, এই হোলগুলো, এগুলো কার হোল ছিল, এগুলো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই 9টা হোল হচ্ছে কার, অ্যালুমিনিয়ামের, আর এই একটা হোল হচ্ছে কার, সিলিকনের। তাহলে এই হোল আবার এই ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে। এখানকার এই ইলেকট্রনটা যেমন এই ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করেছিল, তো এই হোলটা আবার নিচের ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করছে। তার পরের লেভেল কি আছে দেখো না, উপরের দিকে ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। নিচের দিকে হোল 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 9টা হচ্ছে কি অ্যালুমিনিয়ামের হোল, একটা হচ্ছে কি সিলিকনের হোল। তাহলে সিলিকনের সরি এই হোলগুলো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে কি হচ্ছে, নিচের দিকে ভাগতে আছে। তাহলে হোলের জন্য যে কারেন্টটা আমরা পেয়ে থাকি, সেই কারেন্টটা আমি কোন দিকে পেয়ে থাকি, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে। হোলের জন্য কারেন্ট আমি কোন দিকে পেয়ে থাকি, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে। আচ্ছা, উপরন্তু এই ইলেকট্রনগুলোর মোশন হচ্ছে, তো এই ইলেকট্রনের মোশনের জন্য কারেন্ট আমি কোন দিকে পাবো, ইলেকট্রনের মোশনের অপোজিট ডিরেকশনে, ইলেকট্রনের মোশনের অপোজিট ডিরেকশনে। কিন্তু এখানে দেখো কন্ডাকশন ব্যান্ডে অবস্থিত থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন, আমরা এন টাইপে কি দেখেছিলাম, ফ্রি ইলেকট্রন প্লাস থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন। তো এখানটায় দেখো অনলি থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন খুব কম পরিমাণে রয়েছে, আর যতগুলো হোল সিস্টেম হবে ততগুলোই ইলেকট্রন থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন পাবো, তার থেকে বেশি কোথা থেকে পাবো। ক্লিয়ার করতে পেরেছি? তো এখানটায় দেখো যে অ্যালুমিনিয়ামের দ্বারা 90% হোল আর 10% হোল হচ্ছে সিলিকনের। আরে 9টা হোল অ্যালুমিনিয়ামের, একটা হোল সিলিকনের। তার মানে কি 90% হোল অ্যালুমিনিয়ামের, 10% হোল সিলিকনের। তার মানে এখানটায় হোল সবথেকে বেশি, কারণ 10% হোল সৃষ্টি হয়েছে, মানে 10% থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন সৃষ্টি হয়েছে। তার মানে এখানটায় হোল যে হোল সিস্টেম মানে নাম্বার অফ হোল, সেটা অ্যাকচুয়ালি কার জন্য না, ট্রাইভ্যালেন্ট অ্যাটমের জন্য। কার জন্য, ট্রাইভ্যালেন্ট অ্যাটমের জন্য। তাহলে এই ট্রাইভ্যালেন্ট অ্যাটমের প্রবণতা সংখ্যা কত, প্রায় 90% পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউম। তাহলে পার ইউনিট ভলিউমে কতগুলো হোল রয়েছে না, প্রায় 90% হোল রয়েছে। ক্লিয়ার? আর সেখানটায় Ne নাম্বার অফ থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন, যেটা হচ্ছে কার, অনলি ফর সিলিকনের জন্য। কার জন্য না, ক্রিস্টালের জন্য। কার জন্য না, ক্রিস্টালের জন্য। তো ক্রিস্টালের জন্য আমি কত ইলেকট্রন পেলাম না, 10% ইলেকট্রন আমি পেয়েছি না পার ইউনিট ভলিউমে। কোথায় না, পার ইউনিট ভলিউমে। সব সময় এগুলো সব বিচার করা হয় পার ইউনিট ভলিউমে। তো এখানটা অলরেডি আমি দেখতে পাচ্ছি কি না, সিলিকনের ইলেকট্রনের দ্বারা সৃষ্ট হোল এবং অ্যালুমিনিয়ামের দ্বারা সৃষ্ট হোল, তার মানে সিলিকনের ইলেকট্রনের দ্বারা যে কারেন্ট আর অ্যালুমিনিয়ামের হোলের দ্বারা যে কারেন্ট পাবো, অবশ্য অ্যালুমিনিয়ামের হোলের প্রবণতা বেশি, সংখ্যা বেশি, সেহেতু আমি অ্যালুমিনিয়ামের দ্বারা বেশি কারেন্ট পেতে চলেছি। আর এই হোলের সংখ্যাটা কত, 90%। ইলেকট্রন থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রনের সংখ্যা কত, 10%। তাহলে অবশ্যই NH ভেরি ভেরি গ্রেটার দেন IH। NH ভেরি ভেরি গ্রেটার দেন NE। দ্যাট মিন্স NH এর দ্বারা মানে হোলের দ্বারা, নাম্বার অফ হোলের দ্বারা যে আমি কারেন্ট পাবো সেটা হচ্ছে কি, কারেন্ট অফ হোল ভেরি ভেরি গ্রেটার দেন অফ কি হবে, কারেন্ট অফ ইলেকট্রন।
তাহলে থার্মাল রিজেক্টেড ফ্রি ইলেকট্রনের জন্য যে কারেন্ট পাবো তার থেকে অবশ্যই হোলের কারেন্ট অবশ্যই বেশি হবে, কারণ হোলের সংখ্যা বেশি রয়েছে। তাহলে হোলের সংখ্যা কি দেখতে পেলাম? অবশ্যই বেশি রয়েছে। ক্লিয়ার করা গেছে? তো এখনো পর্যন্ত আমি কি দেখতে পাচ্ছিলাম না, এখনো দেখতে পাচ্ছিলাম যে এখানটায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হোল। তাহলে হোল যেহেতু পজিটিভ চার্জ বহন করে, হোল যেহেতু পজিটিভ চার্জ বহন করে থাকে, সেহেতু আমরা কি বলে থাকবো না, পজিটিভ হোল যেহেতু পজিটিভ চার্জ বহন করছে এবং হোলের মেজরিটি বেশি, সেহেতু আমরা এই ধরনের সেমিকন্ডাক্টরকে আমরা কি বলবো? পি টাইপ সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? যেহেতু লিখে নাও সাইডে, নিচে রাখ মুছে দিই, যে পি টাইপ সেমিকন্ডাক্টর কেন বলবো, যে পি টাইপ সেমিকন্ডাক্টর কেন বলবো? দেখো এখানটা ইলেকট্রিক ফিল্ড দেওয়ার আগে পর্যন্ত নিউট্রাল ছিল, ইলেকট্রিক ফিল্ড দেওয়ার আগে পর্যন্ত নিউট্রাল ছিল। কেন? দেখো সিলিকনের কাছে কটা ইলেকট্রন ছিল? সিলিকনের কাছে 4টা ইলেকট্রন ছিল, এই সিলিকনের কাছে 4টা ইলেকট্রন ছিল, এই সিলিকনের কাছে 4টা ইলেকট্রন ছিল। কিন্তু আমি যখন এখানটায় অ্যালুমিনিয়াম একটা অ্যাড করলাম, তো অ্যালুমিনিয়ামের কাছে কটা ইলেকট্রন রয়েছে? 3টা ইলেকট্রন রয়েছে। আরে একটা সিলিকনকে তো ভাগিয়ে দিয়েছে, একটা সিলিকনকে সে কি করেছে? ভাগিয়ে দিয়েছে। তো একটা সিলিকনকে ভাগানোর পর, একটা সিলিকনকে ভাগানোর পর এখানটায় কি রয়েছে? একটা অ্যালুমিনিয়াম প্রবেশ করেছে। তো অ্যালুমিনিয়ামের কাছে যেমন করে 3টা ইলেকট্রন রয়েছে, তেমন তো প্রোটনও তো একটা কম রয়েছে, 13টা রয়েছে না? প্রোটনও তো 13টা। সিলিকনের কাছে কটা ছিল? সিলিকনের কাছে প্রোটন কটা ছিল? 14টা। ইলেকট্রন কটা ছিল? 14টা। অ্যালুমিনিয়ামের কাছে দেখো, অ্যালুমিনিয়ামের কাছে প্রোটন কটা আছে? 13টা। ইলেকট্রন কটা আছে? 13টা। তার মানে কি দেখতে পাচ্ছি? তাহলে ইলেকট্রিক ফিল্ড দেওয়ার আগে পর্যন্ত আমি কি লক্ষ্য করছিলাম? এখানটায় নিউট্রাল অবস্থায় ছিল। তো ইলেকট্রিক ফিল্ড দেওয়ার আগে পর্যন্ত কোনো বন্ড ভেঙেছিল না, থার্মাল জেনারেটর ফ্রি ইলেকট্রনও পেয়েছিলাম না, এটুকু খেয়াল রাখা উচিত। তো আমি বলতে চাইছিলাম যে এটাকে এন টাইপ আমরা কেন বলবো, সরি পি টাইপ আমরা কেন বলবো, পি টাইপ সেমিকন্ডাক্টর আমরা কেন বলবো? কারণ এখানটায় মেজরিটি কে, এখানটায় মেজরিটি কে না, মেজরিটি হচ্ছে হোল। তাহলে হোলের চার্জ কি হয়ে থাকে না? পজিটিভ। হোলের চার্জ কি হয়ে থাকে? পজিটিভ। পজিটিভ। এই কারণে আমি এই টাইপকে আমরা কি বলবো? এই কারণে লিখো, এই কারণে এই টাইপকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়, পি টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তো এরপরে লাস্ট আমি যেটা বলবো যে হচ্ছে কি না, পি টাইপ আর এন টাইপের মধ্যে ডিফারেন্স, পি টাইপ আর এন টাইপের মধ্যে ডিফারেন্স দিয়ে আজকের মতো লেকচার আমরা শেষ করব। ওকে, আচ্ছা লাস্ট ডিফারেন্স বলবো, বেশি কিছু নেই, সবই তো জেনে গেছি, সবই আমরা এখানে বুঝতে পেরে গেছি। তো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে পি টাইপ, একটা হচ্ছে এন টাইপ। আচ্ছা, তো এবারে এক সাইডে আমি কি লিখছি? এন টাইপ, আরেক সাইডে আমি লিখছি পি টাইপ। ওকে, আচ্ছা তো এন টাইপের ক্ষেত্রে আমরা কি অ্যাড করেছিলাম? নাম্বার 1, এন টাইপের ক্ষেত্রে আমরা কি ইম্পিউরিটি অ্যাড করেছিলাম? লিখো ইম্পিউরিটি, এখানে লিখো ইম্পিউরিটি কি অ্যাড করেছিলাম না, পেন্টাভ্যালেন্ট অ্যাটম, পেন্টাভ্যালেন্ট অ্যাটম অ্যাড করেছিলাম। আচ্ছা, পি টাইপের ক্ষেত্রে আমরা কি ধরনের ইম্পিউরিটি অ্যাড করলাম না, ইম্পিউরিটি কি ধরনের না, ট্রাইভ্যালেন্ট অ্যাটম ইউজ করেছি, সেকেন্ড। আচ্ছা, পেন্টাভ্যালেন্ট অ্যাটমের ইলেকট্রনগুলো কি করেছিল? পেন্টাভ্যালেন্ট অ্যাটমগুলো কি করেছিল? তার 5th ইলেকট্রনটাকে মুক্ত হস্তে দিয়েছিল। তার মানে কি করেছিল? ডোনেট করেছিল, আগে থেকে কন্ডাকশন ব্যান্ডের কাছে দিয়ে দিয়েছিল। তো 5th ইলেকট্রনগুলোকে বা পেন্টাভ্যালেন্টের অ্যাটম কি করেছিল না, পেন্টাভ্যালেন্ট অ্যাটম এখানটায় মেজরিটি কে নিয়েছিল? মেজরিটি নিয়েছিল কে? ফ্রি ইলেকট্রন। কি নিয়েছিল? ফ্রি ইলেকট্রন। পি টাইপে মেজরিটি কে নিয়েছে? পি টাইপে বলো মেজরিটি কে নিয়েছে? মেজরিটি কে নিয়েছে? হোল। পি টাইপে কে নিয়েছে? হোল নিয়েছিল। আর দেখো পেন্টাভ্যালেন্ট অ্যাটম গুলোকে, এই ফ্রি ইলেকট্রন গুলোকে আমরা কি বলবো? ডোনার। এই ফ্রি ইলেকট্রন গুলো কি ছিল? ডোনার। তাহলে পেন্টাভ্যালেন্ট অ্যাটম গুলোকে আমরা কি বলবো? ডোনার অ্যাটম। তো পেন্টাভ্যালেন্ট অ্যাটমকে ডোনার অ্যাটম
বলা হয়, লাইক ফসফরাস। হয়েছে? আচ্ছা, ফসফরাস, তারপরে হচ্ছে অ্যান্টিমনি Sb। আচ্ছা, থার্ড ট্রাইভ্যালেন্ট অ্যাটমকে কি বলা হয়? एक्सेप्टर অ্যাটম। কি বলা হয়? एक्सेप्टर অ্যাটম, লাইক অ্যালুমিনিয়াম, বোরন এটসেট্রা। ওকে। আচ্ছা আচ্ছা, আরেকটা ফোর্থ পয়েন্ট আমরা বলতে পারি। ফোর্থ পয়েন্ট আমরা কি বলতে পারি না, এন টাইপে এই ফ্রি ইলেকট্রন গুলো যে অবস্থান করে, এন টাইপে অবস্থিত, এন টাইপে 0 কেলভিনে অবস্থিত, 0 কেলভিনে ফ্রি ইলেকট্রন গুলি, 0 কেলভিনে লিখো, 0 কেলভিনে ফ্রি ইলেকট্রন গুলি ডোনার লেভেলে অবস্থান করে। বুঝছে? এটা 4 নম্বর পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, পি টাইপে দেখো, পি টাইপে 0 কেলভিনে হোল, কারা? হোল, কারণ অ্যালুমিনিয়াম কি নিয়ে এসছে? হোল নিয়ে এসছে। হোলগুলি एक्सेप्टर লেভেলে অবস্থান করে, एक्सेप्टर লেভেলে অবস্থান করে। তো আজকে এইটুকুই পর্যন্ত থাকলো। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।